বিদেশে পালিয়ে থেকে রাজনীতি হয় না, নেতৃত্ব সংকটে থাকা বিএনপিকে ভোট দেবে না মানুষ। স্কটল্যান্ডে প্রবাসীদের সংবর্ধনায় প্রধানমন্ত্রী। করোনা টিকা নিতে আসা স্কুল শিক্ষার্থীরা উপচে পড়া ভিড়ে উল্টো ঝুঁকিতে, কেন্দ্রে সময় মতো ভ্যাকসিন না পৌঁছানোয় ভোগান্তি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের 17টি নথি চুরির ঘটনায় অতিরিক্ত সচিবের ব্যক্তিগত কর্মকর্তা সহ আটক আরও 3 নেওয়া হয়েছে সিআইডি হেফাজতে। পুরো ঘটনায় ক্ষুব্ধ মন্ত্রণালয়। এবং খুচরা বাজারের পর এবার বাড়ানো হলো টিসিবি পণ্যের দামও। তেল ও ডালে বাড়তি 5 থেকে 10 টাকা। অসাধুদের তৎপরতা বন্ধের সিদ্ধান্ত, দাবি মন্ত্রণালয়ের। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়। বিএনপি দেশের উন্নয়ন মেনে নিতে পারছে না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নেতৃত্ব সংকটের কারণেই দলটিকে ভোট দেবে না মানুষ। স্থানীয় সময় সোমবার রাতে স্কটল্যান্ডে প্রবাসী বাংলাদেশিদের নাগরিক সংবর্ধনায় দেয়া বক্তব্যে তিনি বলেন, দেশে ফেরার সাহস নেই তারেক জিয়ার, আর বিদেশে বসে রাজনীতি হয় না। দেশকে পেছনে নেওয়া অসম্ভব জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, লুটে খেতে পারছে না বলেই উন্নয়নের বিরোধিতা করছে বিএনপি ও জামায়াত। তারা ক্ষমতায় এলে দেশ রসাতলে যাবে বলেও হুঁশিয়ার করেন আওয়ামী লীগ প্রধান। ইউরোপ সফরের দ্বিতীয় দিন সোমবার দিনভর জলবায়ু সম্মেলনের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের পর রাতে প্রবাসী বাংলাদেশিদের নাগরিক সংবর্ধনায় যোগ দেন প্রধানমন্ত্রী। ইচ্ছা থাকলে যে উপায় হয় সেটাই বাস্তবতা। গ্লাসগোতে স্কটল্যান্ড আওয়ামী লীগ আয়োজিত এই নাগরিক সভায় ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন দলীয় প্রধান শেখ হাসিনা। এই আয়োজনে প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন খাতের উন্নয়নের চিত্র প্রবাসীদের সামনে তুলে ধরে বক্তব্য রাখেন। তিনি অভিযোগ করেন, দেশের উন্নয়ন মানতে পারছে না বিএনপি। প্রশ্ন তোলেন, কেন তার সফরকে ঘিরেই বিক্ষোভ? দেশের মানুষের জন্য যে এত কাজ, এটা বোধহয় বিএনপির পছন্দ না, জামাতের পছন্দ না, কারণ লুটে খেতে পারছে না। আজকে যেমন আমি শুনলাম আমার বিরুদ্ধে অনেক ডেমনস্ট্রেশন দেওয়া হচ্ছে। আমার প্রশ্ন, আমি অন্যায়টা কি করেছি? আমি বাংলাদেশের উন্নতি করেছি? আমরা যে সাক্ষরতার হার বাড়াচ্ছি, মানুষ শিক্ষিত হচ্ছে, এটাও বোধহয় বিএনপির পছন্দ না। অবশ্যই সেটা পছন্দ নাই হতে পারে, কারণ খালেদা জিয়া ম্যাট্রিকে পাশ করেনি, জিয়াউর রহমান কেবল ইন্টারমিডিয়েট পাস ছিল, আর তারেক যেহেতু ফেল করতে করতে কোন নাকি এক অখ্যাত কোথা থেকে নাকি সে পাশ করেছে শোনা যায়। তারা আন্দোলন করে আমার বিরুদ্ধে। অপরাধটা কি? বাংলাদেশের উন্নতি করেছে, এটাই তো তাদের কাছে অপরাধ। তাহলে এর অর্থটা কি দাঁড়ায়? এরা স্বাধীনতা চায় না। বিএনপির নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে আওয়ামী লীগ প্রধান বলেন, দেশের টাকা চুরি করেছিল বলেই তারেক জিয়া পলাতক থেকেও বিলাসবহুল জীবন পেয়েছে। চুরি করে এই অর্থ না বানাতো তাহলে নিশ্চয়ই লন্ডনে এত শান শকতে থাকতে পারতো না। তাদের নেতৃত্ব কোথায়? একজন ফেরারি আসামি, বিএনপি চেয়ারপারসন, এতিমের অর্থ আত্মসাৎ করে সাজাপ্রাপ্ত, কারাগারে মেড সার্ভেন্ট পাওয়া যায়। এটা তো জীবনে আর কেউ শুনেছেন আপনারা? বলেন, যে আমাকে হত্যার চেষ্টা করেছে তাকে আমি এইটুকু সুযোগও দিয়েছি। তারেক রহমান, সেও আসামি। দেশে চলে আসুক যদি সাহস থাকে। আর রাজনীতি করতে হলে সাহস দেখাতে হবে। পলায়ে থেকে খালি বোমা মেরে আগুন দিয়ে আর ডেমনস্ট্রেশন দিয়ে তো চলবে না। আওয়ামী লীগের এক যুগের শাসনামলে বিদেশে বাংলাদেশিদের সম্মান বেড়েছে উল্লেখ করে শেখ হাসিনা জানান, দেশকে পেছনে নেয়ার কোনো সুযোগ নেই। এরা চাচ্ছে বাংলাদেশ পিছিয়ে যাক, কারণ আমি থাকলে ডেভেলপমেন্ট হবে, এবং তারা জানে যে আমি না থাকলে এগুলি স্থবির হবে। আর ওদের মতো চোররা যদি ক্ষমতা আসে তো বাংলাদেশ তো রসাতলে যাবে। কোনো সমালোচনা বা হুমকির পরোয়া করেন না বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সরকার প্রধান। ওরা বলে যাবে, আন্দোলন করে যাবে, আমি আমার ডেভেলপমেন্ট করে যাব। দেবাশিস রায়, সময় সংবাদ। আমাদের অনেক সময় বলে ওরা। এদিকে জলবায়ু পরিবর্তনের সংকট মোকাবিলায় নারীর ক্ষমতায়নের সাহসী পদক্ষেপ প্রয়োজন আছে দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। মঙ্গলবার স্থানীয় সময় সকালে স্কটল্যান্ডে চলমান জলবায়ু সম্মেলনে নারীর ক্ষমতায়ন বিষয়ক সাইডলাইন বৈঠকে এই কথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, পুরুষের চেয়ে নারীর ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব বেশি।
জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনের শীর্ষ বৈঠক COP26-এর মূল আয়োজন ছাড়াও একগুচ্ছ উচ্চ পর্যায়ের সভায় দেশের প্রতিনিধিত্ব করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার স্থানীয় সময় সকালে স্কটল্যান্ডের গ্লাসগোতে স্কটিশ প্যাভিলিয়নে আয়োজিত জলবায়ু পরিবর্তনে নারী শীর্ষক উচ্চ পর্যায়ের এই সভায় যোগ দেন সরকার প্রধান। এতে জলবায়ু পরিবর্তনের সংকটে নারীর ভূমিকা ও করণীয় বিষয়ে নীতিগত বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা। প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ জরুরি। The most vulnerable and marginalized people around the world are also the greatest victim of the adverse impact of climate change. So the vulnerability mostly affected women, no doubt about it. Actually, women, children, they are the most vulnerable. So we should give them more importance. নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বিশ্ব নেতাদের সাহসী পদক্ষেপ নেয়ারও আহ্বান জানান বাংলাদেশ সরকার প্রধান। I call upon all of you, especially the women leaders, for taking bold and decisive action in this COP for a global compact to build communities resilient to climate change in a way where everyone, both men and women, can participate. পরে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজন। এ সময় নারীর ক্ষমতায়নে বাংলাদেশ সরকারের বিভিন্ন কর্মসূচি ও পরিকল্পনা নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। এছাড়া এসব কর্মসূচির ফাঁকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গেও বৈঠক করেন শেখ হাসিনা। এই বৈঠকে উপস্থিত ছিলেন তার মেয়ে ক্লাইমেট ভালনারেবল ফোরামের থিম্যাটিক অ্যাম্বাসেডর সাইমা ওয়াজেদ পুতুল। বৈঠকে বাংলাদেশ যুক্তরাজ্য দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন দুই শীর্ষ নেতা। দেবাশিস রায়, সময় সংবাদ। আওয়ামী লীগ জোর করে ক্ষমতা দখল করে রেখেছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। আগামী নির্বাচন ইস্যুতে সরকারের সঙ্গে আলোচনায় বসবেন না এবং নির্বাচনেও যাবেন না বলে সাফ জানান তারা। ঠাকুরগাঁও এবং রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতারা একথা বলেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সাম্প্রদায়িক সহিংসতা ও আগামী নির্বাচন ইস্যুতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সমাবেশের আয়োজন করে বিএনপি। ঠাকুরগাঁয়ে নিজ এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় টিকে আছে। সাম্প্রদায়িক হামলা আওয়ামী লীগই ঘটিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তারা সম্পূর্ণভাবে জনগণের সঙ্গে প্রতারণা করে সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসনকে ব্যবহার করে তারা একটা জোর করে ক্ষমতায় দখল করে বসে আছে। সরকার তার রাজনৈতিক উদ্দেশ্যে এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করেছে, বিশ্বের কাছে এবং দেশের মানুষের কাছে প্রমাণ করবার চেষ্টা করেছে যে এটা বিএনপি এটার সঙ্গে জড়িত। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় আগামী নির্বাচন প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকারের সঙ্গে নির্বাচন ইস্যুতে কোনো আলোচনা করবে না বিএনপি। আগামী নির্বাচনে এই রেজিমের অধীনে কোনো নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না। শুধু তাই নয় কোনো আলোচনায়ও বিএনপি যাবে না। কারণ আমরা আলোচনাও করেছি, বিগত দিনে অংশগ্রহণও করেছি, তার ফলাফল বাংলাদেশের মানুষ পেয়েছে। বিশ্ববাসীর কাছে এটা পরিষ্কার দিনের আলোর মতো। এদিকে রাজধানীর বিভিন্ন ওয়ার্ডের কর্মীদের সঙ্গে সভা নির্বিঘ্ন করতে পুলিশের সহযোগিতা চাইতে ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করেন ঢাকার 2 মহানগরের আহ্বায়ক কমিটি। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি নির্বাচনে আসুক বা না আসুক, সেজন্য নির্বাচন থেমে থাকবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। তারা বলেন, পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, সংবিধান মেনে বাংলাদেশেও সেভাবেই হবে। সম্প্রতি সাম্প্রদায়িক হামলায় নোয়াখালীতে ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমে ভার্চুয়ালি যুক্ত হন আওয়ামী লীগ নেতারা। এ সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা সতর্ক থাকলে এমন সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটত না। গত মাসের মাঝামাঝিতে কুমিল্লার সাম্প্রদায়িক উস্কানির আগুন ছড়িয়ে পড়ে রংপুর, নোয়াখালী সহ দেশের 15টি জেলায়। ক্ষতিগ্রস্ত হয় হিন্দু সম্প্রদায়ের অনেক মানুষ, জ্বালিয়ে দেয়া হয় বসত বাড়িও।
নোয়াখালীর ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ত্রাণ সহায়তা নিয়ে হাজির হয় বাংলাদেশ আওয়ামী লীগ। অনুষ্ঠানে বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হন কেন্দ্রীয় নেতারা। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দলের স্থানীয় নেতাকর্মীরা সতর্ক হলে এমন তাণ্ডব চালানোর সুযোগ পেত না। এতগুলো মণ্ডপ জ্বালিয়ে পুড়িয়ে দিল, আপনারা কি নীরব দর্শক হয়ে দাঁড়িয়েছিলেন? একটা প্রতিরোধ করব। নোয়াখালীর সন্তান হিসাবে আমি নিজে লজ্জা পেয়েছি। ওবায়দুল কাদের বলেন, বিএনপি আসুক আর না আসুক, আগামী নির্বাচন হবে সংবিধান মেনেই। সময় মতো সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। নির্বাচনে কে এলো কে এলো না, বিএনপি এলো কি এলো না, তার জন্য নির্বাচন বসে থাকবে না। একই অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, যখন দেশ উন্নয়নের স্বর্ণ শিখরে, তখন পরাজিত শক্তি ষড়যন্ত্রে লিপ্ত। গণতান্ত্রিক শক্তি যখন সামনের দিকে এগিয়ে যায়, তখনই এই অন্ধকারের জীবেরা, এই সাপদেরা মানুষের শান্তি বিনষ্ট এবং গণতান্ত্রিক শক্তিকে তারা আক্রমণ করে। পরে আমিনানুর ফাউন্ডেশনের সহযোগিতায় নোয়াখালীর ক্ষতিগ্রস্ত 7টি মন্দিরে 50,000 টাকা করে এবং 7টি পূজা মণ্ডপে 25,000 টাকা করে অনুদান দেওয়া হয়। এছাড়া 20 জন হিন্দু ধর্মাবলম্বী পরিবারকে 10,000 টাকা করে এবং নিহত 2 পরিবারকে 1 লাখ টাকা করে আর্থিক সহায়তা দেয় আওয়ামী লীগ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরও থাকছে। অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের অভিযোগে সিলেটের ভোজনবাড়ি রেস্টুরেন্ট সিলগালা নেই নবায়নকৃত লাইসেন্স, যোগান দেয়া হতো যুক্তরাজ্য বিএনপির পরিচালনার অর্থ। স্কুল শিক্ষার্থীদের টিকা নিতে রাজধানীর 8টি কেন্দ্রে দেখা গেছে উপচে পড়া ভিড়। এছাড়া কোনো কোনো কেন্দ্রে প্রায় 1.5 ঘন্টা দেরিতে শুরু হয় টিকাদান। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান অভিভাবকরা। তবে শেষ পর্যন্ত টিকা নিতে পেরে স্বস্তি প্রকাশ করেন শিক্ষার্থীরা। রাজধানীর বনানীর 4 নম্বর রোড 9তলা এই ভবনটি চিটাগাং গ্রামার স্কুল, যা কিনা রাজধানীর 12 থেকে 18 বছরের শিক্ষার্থীদের চলমান টিকাদান কর্মসূচির 8টি কেন্দ্রের একটি। অভিভাবক আর শিক্ষার্থী মিলিয়ে যেন কয়েক হাজার মানুষ এখানে অপেক্ষমান। কেউ 3 ঘন্টা, কেউ 4 থেকে 5 ঘন্টা এখানে অপেক্ষা করছেন কেন্দ্রে ঢোকার জন্য। ভেতরে মাঠ নেই পর্যাপ্ত জায়গা। টিকা দেওয়ার প্রক্রিয়া সময় মতো শেষ হলেও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে এমন অপেক্ষায় ক্ষুব্ধ অভিভাবক-রা। এরকম একটা গ্যাদারিং প্লেসে করাতে এই জিনিসটা হ্যাফাজার্ড হচ্ছে। এখানে এসে আমরা প্রচন্ড মাত্রায় হতাশ হয়েছি যে একই সাথে প্রায় 5-6 হাজার স্টুডেন্টকে একসাথে করে গ্যাদারিং করেছে। এর আগে এমন ঘটনা ঘটেছে রাজধানীর মিরপুর স্কলাস্টিকা স্কুলে। সকাল 9টায় শিক্ষার্থীরা চলে আসলেও টিকা আসতে দেরি হওয়ায় কার্যক্রম শুরু হয় প্রায় 11টায়। কোনো একটা সিস্টেম থাকবে না, এদেরকে সিরিয়ালি দাঁড় করানোর, একটা কিউ আপ করার একটা ইনস্ট্রাকশন দিলেই হয়তো। তবুও দিন শেষে টিকা নিতে পেরে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা। অভিভাবকরাও বলছেন এতে করে গতি ফিরবে শিক্ষা কার্যক্রমে। ভ্যাকসিন দেওয়ার পর খুবই আনন্দিত লাগছে এবং আশা করি স্কুল দ্রুত খুলে যাবে। আমার মনে হয় ভ্যাকসিনেশন প্রোগ্রামের মাধ্যমে তাদের সেই উৎসাহে আরও বেশি প্রাণোচ্ছলতা যোগ হবে। বাচ্চাদেরকে খুব ভালোভাবে স্কুলে পাঠাতে পারবো, কোনো মনে দ্বন্দ্ব থাকবে না। কর্তৃপক্ষ বলছেন ফাইজারের তাপমাত্রা মেনে কেন্দ্রে পৌঁছে প্রয়োগের উপযোগী করতে একটু সময় লাগছে। আর কেন্দ্রের সংখ্যা বাড়ানোর আশ্বাস দিলেও কবে নাগাদ তা বাস্তবায়ন হবে তা নিশ্চিত করতে পারেননি তারা। একটু কবে নাগাদ হবে এটা আসলে সিদ্ধান্ত আমি একা দিতে পারবো না। কেন, এখানে অনেক সেক্টরকে মিলে সিদ্ধান্ত নিতে হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় আছে, অধিদপ্তর আছেন, ওই স্কুলের সঙ্গে কথা বলতে হবে। 8টি কেন্দ্রে প্রতিদিন একাধিক প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। কবে কোন স্কুল বা কলেজের শিক্ষার্থী তাদের কেন্দ্রে যাবেন সেই তথ্য জানিয়ে দেওয়া হবে নির্ধারিত প্রতিষ্ঠানকে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের 17টি নথি চুরির ঘটনায় অতিরিক্ত সচিবের ব্যক্তিগত কর্মকর্তা সহ আরও 3 জনকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। মঙ্গলবার ওই 3 জনকে জিম্মায় নিয়েছে সিআইডি। এ নিয়ে মন্ত্রণালয়ের মোট 9 কর্মচারী ও 1 ঠিকাদারকে আটক করা হলো। এদিকে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ফাইল হারানোর ঘটনায় ক্ষুব্ধ মন্ত্রণালয়। রাতের আধারে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে 17টি গুরুত্বপূর্ণ নথি গায়েব হয়ে যায় বুধবার। পরদিন এই ঘটনায় শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করেন স্বাস্থ্য শিক্ষা ও পরিকল্পনা বিভাগের উপসচিব নাদিরা হায়দার। তদন্তে নেমে রোববার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ 11 জনের আঙ্গুলের ছাপ নেয়। পরে ওই দিনই মন্ত্রণালয়ের 6 কর্মচারীকে হেফাজতে নেয় সিআইডি।
এ ঘটনার 2 দিন পার না হতেই মন্ত্রণালয়ের আরও 3 কর্মচারীকে আটক করেছে সিআইডি। তাদের মধ্যে মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের একজন অতিরিক্ত সচিবের ব্যক্তিগত কর্মকর্তাও রয়েছেন। এ ঘটনায় স্বাস্থ্যের মোট 9 কর্মচারী ছাড়াও রাজশাহীর এক ঠিকাদারকে জিম্মায় নিয়েছে সিআইডি। এদিকে মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, নথি চুরির বিষয়ে দ্রুতই সমাধান মিলবে। যেটা ঘটেছে অনাকাঙ্ক্ষিত, আমরাও ক্ষুব্ধ। এ বিষয়ে যা যা পদক্ষেপ নেওয়া দরকার সেটা আমরা নিয়েছি, আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পুলিশ এই বিষয়ে তদন্ত করছে। এর আগে বুধবার মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের নিচ তলার 29 নম্বর কক্ষের একটি ক্যাবিনেট থেকে খোয়া যায় ওই 17 নথি। আগের দিন ওই কার্যালয়ের কম্পিউটার অপারেটর মোহাম্মদ জোসেফ সর্দার নথিগুলো ক্যাবিনেটে রেখে তালাবদ্ধ করে যায়। পরদিন সকালে এসে তালাবদ্ধ ক্যাবিনেট খুলে আর পাননি স্বাস্থ্য শিক্ষা বিভাগের ক্রয় সংক্রান্ত ওই নথিগুলো। ওই কক্ষের সঙ্গে লাগোয়া কক্ষে বসেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব শাহাদাত হোসেন। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ। এবার দাম বাড়ল ভর্তুকি মূল্যে বিক্রি করা টিসিবি পণ্যের। প্রতি লিটার সয়াবিনের দাম 10 ও মসুর ডালে 5 টাকা বাড়িয়েছে সরকারি এই বিপণন সংস্থাটি। বাজার মূল্যের সঙ্গে দামের পার্থক্য বেশি হলে অসাধুদের তৎপরতা বাড়ে দাবি করে ভোক্তাদের স্বার্থেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বুধবার থেকে কার্যকর হবে নতুন দাম। ভোগ্যপণ্যের দাম বাড়ার দৌড়ে যখন নাভিশ্বাস ভোক্তাদের, তখন অনেকটাই সাশ্রয়ী হয়ে ডাল, তেল, চিনি ও পেঁয়াজ নিয়ে ক্রেতাদের কাছে আসে টিসিবির ট্রাক। তবে এবার ভর্তুকি মূল্যে বিক্রি করা সেই পণ্যেরও দাম বাড়ালো সরকারি এই বিপণন সংস্থাটি। মঙ্গলবার বিকেলে সংস্থাটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে দেখা যায়, এবার প্রতি লিটার সয়াবিন তেলের দাম ধার্য করা হয়েছে 110 টাকা। গত মাসে যা ছিল 100 টাকা। বাড়ানো হয়েছে মসুর ডালের দামও। কেজিতে 5 টাকা বাড়িয়ে এই নিত্যপণ্যের দাম নির্ধারণ করা হয়েছে 60 টাকা। তবে চিনি ও পেঁয়াজ বিক্রি হবে আগের দামেই, অর্থাৎ প্রতি কেজি চিনি 55 ও পেঁয়াজ বিক্রি হবে 30 টাকা কেজি দরে। দাম বাড়ানোর কারণ হিসেবে বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, অসাধু তৎপরতা বন্ধ করতেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। বাইরের থেকে অনেক ডিফারেন্স হলে হয় কি, এটা লিকেজ বেশি হয়। যেহেতু দামটা অনেক বেড়েছে, অনেকেই বারে বারে নেওয়ার চেষ্টা করে, বাইরে বিক্রির একটা প্রবণতা থাকে। বুধবার থেকে নতুন দামে দেশব্যাপী 400 থেকে 450 ট্রাকে পণ্য বিক্রি শুরু হবে। চলবে আগামী 28 তারিখ পর্যন্ত। তবে প্রতি শুক্রবার বন্ধ থাকবে এই বিক্রি কার্যক্রম। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। মেয়াদোত্তীর্ণ লাইসেন্স ও অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের দায়ে যুক্তরাজ্যের বাংলাদেশ হাই কমিশনে হামলাকারী কয়সার আহমেদের পারিবারিক মালিকানাধীন সিলেটের ভোজনবাড়ি রেস্টুরেন্ট সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া পানশি ও 5 ভাই রেস্টুরেন্টে রান্নার পচা উপকরণ পাওয়ায় 80,000 টাকা করে জরিমানা করা হয়। বিস্তারিত ইকরামুল কবিরের রিপোর্টে। ভোজনবাড়ি রেস্টুরেন্টে পচা বাসি খাবার, নোংরা পরিবেশ, পচা মাংস, খাবার রাখার অপরিষ্কার স্থান, ডাস্টবিনের ময়লার স্থানে রাখা হয়েছে খাবার। রেস্টুরেন্টের লাইসেন্সের মেয়াদ 2019 সালে উত্তীর্ণ হওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট রেস্টুরেন্টে সিলগালা করে দেন। মঙ্গলবার দুপুরে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ রেস্টুরেন্টটিতে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে অভিযান পরিচালিত করা হয় সিলগালা। সাময়িকভাবে এটা লাইসেন্স পাওয়ার আগ পর্যন্ত বন্ধ করা হচ্ছে। এই প্রতিষ্ঠানের যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে আমাদের যে নিয়মিত যে মামলা রুজু করব। ভোজনবাড়ির মালিক সুজেল আহমেদ তালুকদার, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ কয়সর আহমেদের ভাগ্নে, এছাড়া কয়সর আহমেদের আপন ভাই কবির আহমেদের রেস্টুরেন্টটিতে শেয়ার রয়েছে। কয়সর আহমেদ যুক্তরাজ্য থেকে সরকার বিরোধী বিভিন্ন গুজব ও প্রচারণায় লিপ্ত এবং প্রধানমন্ত্রীর যুক্তরাজ্য সফরকে কেন্দ্র করে আন্দোলনের উস্কানিদাতা। এর আগে 2018 সালে যুক্তরাজ্যের বাংলাদেশ হাই কমিশনে হামলা করে অফিস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুরের ঘটনায় কয়সর আহমেদ জড়িত ছিলেন। সিলেটের বিভিন্ন রেস্টুরেন্ট ব্যবসা থেকে লন্ডনে সরকার বিরোধী ষড়যন্ত্র এবং প্রোপাগান্ডার অর্থ যোগান দেওয়া হয় বলে সংবাদ প্রকাশ করেছিল একটি জাতীয় দৈনিক। কয়সর আহমদের ভাই কবির আহমদ এই রেস্টুরেন্টের শেয়ার হোল্ডার হওয়ায় ভোজনবাড়ি থেকে যুক্তরাজ্যে বিএনপির সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য অর্থ যোগান দেওয়া হতো বলে ধারণা করা হচ্ছে। এদিকে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে রাষ্ট্রবিরোধী অপপ্রচারের অভিযোগে যুক্তরাজ্য বিএনপি নেতা মোহাম্মদ মইনুল ইসলামের ভাই শাহ মাহমুদকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব 1। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সদর ইউনিয়নের প্রধান সড়কের বেহাল দশা।
প্রায় 5 কিলোমিটার এলাকায় পরিণত হয়েছে খানাখন্দ আর ময়লার ভাগাড়ে। এতে চরম ভোগান্তিতে 20 গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ। স্থানীয়দের অভিযোগ, বিষয়টি বারবার কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো কাজে আসেনি। যদিও সড়কটি দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তীর পাঠানো তথ্য ও আনিসুর রহমানের ছবি নিয়ে রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সদর থেকে পানেশ্বর ইউনিয়নের টি-ঘর গ্রাম পর্যন্ত 5 কিলোমিটার সড়কটি ভরে গেছে খানাখন্দে। সামান্য বৃষ্টিতেই তৈরি হয় জলাবদ্ধতা। ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে বিভিন্ন যানবাহনকে। তার মধ্যেই নাজুক এই সড়কের অনেক জায়গায় তৈরি হয়েছে ময়লার ভাগাড়। এতে ভোগান্তির শিকার হচ্ছে সদর ইউনিয়ন ও পার্শ্ববর্তী এলাকার 50,000-এর বেশি মানুষ। স্থানীয়দের অভিযোগ, সড়কে জমে থাকা পানি ও ময়লার ভাগাড় থেকে বাড়ছে মশার প্রজনন। এছাড়া দুর্গন্ধের কারণে পথচারী এবং স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও অতিষ্ঠ। সে থেকে আরেক ধাক্কা লেগে এবং উল্টে গেছে এমন সময় আছে। হুগলি আসা যাওয়া করতে অনেক সমস্যা, গাড়িরও সমস্যা, প্যাসেঞ্জারের সমস্যা, আমরা ড্রাইভারের সমস্যা। মেয়ে ছেলে গাড়ি চলাকালীন মেঘ পড়লে মানুষের গাড়ি ফুরে থাকা। এখান থেকে ডেঙ্গু ম্যালেরিয়া রোগ জীবাণু জন্মাইতেছে, জন্মানোর পরে ছেলেরা অসুস্থ হয়। এদিকে দুর্গন্ধে আমরা ভালোভাবে ক্লাস করতে পারি না। এই রাস্তাটি ভালো হলে খুব ভালো হতো, আমাদের পড়ালেখাও হতো ও শরীরের স্বাস্থ্য ভালো হতো। ওসি হিসাবে কন্ট্রাক্টরে বলছো, এরপরও কন্ট্রাক্টরে আমাদের এই রাস্তাটা এখন পর্যন্ত করে নাই। উপজেলা প্রশাসনও বিষয়টি জানে এবং আশ্বাস দিয়েছে দ্রুত সমাধানের। আমরা আশা করি যে সীমিত সময়ের মধ্যে বা সম্ভব স্বল্পতম সময়ের মধ্যেই রাস্তাগুলো সংস্কার ও মেরামত করা সম্ভব হবে। কোমলমতি শিক্ষার্থীরা যাতে পাঠদানের একটা সুন্দর পরিবেশ, পাঠ গ্রহণের একটা সুন্দর পরিবেশ তারা পায়, সে বিষয়টি যাতে নিশ্চিত হয় সেজন্য আমরা কাজ করব। প্রতিদিন এই সড়কটি ব্যবহার করেন সরাইল সদর ইউনিয়ন ও পানেশ্বর ইউনিয়নের 20 গ্রামের প্রায় 1.5 লক্ষ মানুষ। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। শেরপুর সীমান্তে সড়কের ওপর দিয়েই ঘুরে বেড়াচ্ছে ভারতীয় বন্য হাতি। খাবার না পেয়ে সীমান্তের ওপার থেকে লোকালয়ে চলে আসে হাতির দল। বন বিভাগ বলছে জোরদার করা হয়েছে মনিটরিং ব্যবস্থা। শহীদুল ইসলাম হীরার তথ্য ও বাবু চক্রবর্তীর ছবি নিয়ে রিপোর্ট। দেখে মনে হতে পারে গহীন কোনো অরণ্যে হাতিদের এমন স্বাচ্ছন্দ্য বিচরণ, কিন্তু না, এটি শেরপুরের শ্রীবর্দী, ঝিনাইগাদী ও নালিতাবাড়ী উপজেলার সীমান্ত ঘেঁষা একটি আঞ্চলিক সড়ক। দিনে দুপুরে মানুষ চলাচলের রাস্তা দখল করে রাখছে 1/2 হাতির একটি দল। এই 3 উপজেলার 25 কিলোমিটার পাহাড়ি অঞ্চলে এখন নিয়মিত বিচরণ করছে এই বন্য হাতির দল। চালাচ্ছে তাণ্ডব। হাতির আক্রমণ থেকে জানমাল রক্ষায় রাতের পর রাত জেগে মশাল জ্বালিয়ে পাহারা দিতে হচ্ছে এলাকাবাসীকে। হাতি আমাদের ধানের খেতে নামে ধান খেয়ে ফেলছে। রাত্রের বেলা কম মারে, কিন্তু দিনের বেলা যখন দেখতে যায় তখন মানুষকে আঘাত করে। তবে সার্বক্ষণিক মনিটরিং এর ফলে গত কয়েক বছরের তুলনায় এবার হাতির আক্রমণ কিছুটা কমেছে বলে দাবি বন বিভাগের কর্মকর্তাদের। হাতির দল বর্ডার রুট পার হয়ে ইয়েতে আসছে সোনাঝুরি এলাকায় প্রায় 14 দিন। এই 14 দিন আমরা প্রায় সার্বক্ষণিক পাহারা দিয়ে রাখতেছি। সীমান্তের এই পাহাড়ি এলাকায় 30 বছর ধরেই চলছে হাতি ও মানুষের এই যুদ্ধ। অস্তিত্ব সংকটে থাকা এই প্রাণীকে বিরক্ত না করে রক্ষা করা গেলে বিশাল বনভূমি প্রাকৃতিকভাবেই রক্ষা পাবে বলে মনে করেন পরিবেশবিদরা। হাতিকে দাবার দেবে, হাতিকে ঢেলাবে, তখন হাতি রাগান্বিত হয়ে মানুষের দিকে তেড়ে আসে। হাতি কিন্তু বাইরে এসে জনবসতিতে এসে হামলা করছে না। হাতির আবাসস্থল যদি রক্ষা করা যায়, হাতি আমাদের এই বনভূমিকে রক্ষা করবে। হাতির আবাসস্থল দখল করে মানুষের বিচরণের ফলে এই দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে, এমনটাই ধারণা বিশেষজ্ঞদের। তবে আপাতত হাতির অপছন্দের ফসল চাষাবাদ করেও তাদের আক্রমণ কমানো যেতে পারে বলে মত দিলেন এক প্রাণী বিশেষজ্ঞ। বন থাকুক বা না থাকুক, এই জায়গাগুলো সম্পূর্ণরূপেই মানুষের যে কার্যক্রম, মানুষের বসতি, মানুষের চাষাবাদ, এই কার্যক্রম থেকে দূরে রাখতে হবে। বন বিভাগের তথ্য মতে 2014 সাল থেকে এখন পর্যন্ত বন্য হাতির আক্রমণে মানুষ মারা গেছে 23 জন এবং আহত হয়েছেন 27 জন। এই সময় হাতি মারা গেছে 24টি। সময় সংবাদ, শেরপুর। করোনার ভয়াবহ পরিস্থিতি এবং জলবায়ু পরিবর্তনের মাঝে সরকারের পরিকল্পিত ব্যবস্থাপনার কারণে দেশে চায়ের উৎপাদন লক্ষ্যমাত্রা এবারও ছাড়িয়ে যাবে। সংশ্লিষ্টরা বলছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার পাশাপাশি পরিচর্যার মাধ্যমে নতুন নতুন এলাকা চা বাগানের আওতায় আনায় এ শিল্প সুফল পেতে যাচ্ছে। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিংহ।
একদিকে করোনা, অন্যদিকে জলবায়ু পরিবর্তন, এই দুয়ে মিলে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা শিল্পগুলোর মাথা নুয়ে পড়ার কথা। কিন্তু 167টি চা বাগান নিয়ে গড়ে ওঠা দেশের অন্যতম বৃহৎ এই শিল্প গেল বছরগুলোর মতো চলতি মৌসুমেও মাথা উঁচু করে দাঁড়িয়েছে। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত 9 মাসে চা উৎপাদন হয়েছে 6,48,00,000 কেজি। বছর শেষে গত বছরের চেয়ে চা উৎপাদন 1 কোটি কেজি বেশি হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। বাগানগুলো চালু থাকার কারণে চার শিল্পটা এবার চার ফলনও একটু ভালো হয়েছে। সেই সাথে শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করেছেন এবং আমি যে একটা দেখছি যে ইদানিং চা বাগানেও আবার ওই আপনার ভ্যাকসিনের ব্যবস্থাটা করছে। বাংলাদেশ চা বোর্ডের তথ্য অনুযায়ী চলতি 2021 সালে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে 7,78,00,000 কেজি। 9 মাসে 84 ভাগ চা উৎপাদন হয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে যে ইফেক্টটা গার্ডেনে মানে পড়ার কথা, ওই আমাদের নতুন আবাদি হওয়াতে ওই চারাগুলো কাভারেজ দেওয়া যাচ্ছে। 2019 সালে দেশে চা উৎপাদন হয়েছিল 9,61,00,000 কেজি। গত বছর উৎপাদন হয় 8,64,00,000 কেজি। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে সমগ্র বিশ্ববাসী যখন চিন্তিত, তখন সম্পূর্ণ প্রকৃতি নির্ভর বাংলাদেশের চা শিল্পে ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। তা একমাত্র সম্ভব হয়েছে সরকারের পৃষ্ঠপোষকতায়, মালিক, কর্মকর্তা, কর্মচারী এবং শ্রমিকদের ঐকান্তিক প্রচেষ্টায়। এমনটি বলছেন সংশ্লিষ্টরা। সিলেটের লাক্কাতুরা চা বাগান থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। বিশ্বজুড়ে পালন হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান অল সোলস ডে। মৃত স্বজনদের স্মরণে প্রতিটি গির্জায় প্রদীপ প্রজ্বলনের পাশাপাশি প্রার্থনা করা হয়। চট্টগ্রামের পাথরঘাটা রানী জপমালা গির্জায় সম্পন্ন হলো দেশের সবচেয়ে বড় আয়োজন। শাখাউদ্দিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সবেমাত্র সন্ধ্যা গড়িয়েছে, তার আগেই মোমবাতির আলোতে উজ্জ্বল হয়ে ওঠে পুরো গির্জা। মৃত স্বজনদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে সবাই। আরেকদিকে চলছে মৃত আত্মার সদ্গতি কামনা করে বিশেষ প্রার্থনা। স্বর্গে যেখান থেকে আমরা এসেছি সেখানেই যেন আবার তারা গিয়ে ঈশ্বরের সঙ্গে মিলিত হতে পারে, সেজন্য তাদের আত্মার বন্ধনমুক্ত হওয়ার জন্য আমরা আজকে বিশেষ প্রার্থনা করেছি এখানে। বছরের 2রা নভেম্বর বিশ্বজুড়ে অল সোলস ডে নামে দিনটি পালন করে খ্রিস্টান ধর্মাবলম্বীরা। চট্টগ্রামে খ্রিস্টান সম্প্রদায়ের অনুসারীর সংখ্যা তুলনামূলক বেশি হয়। এই দিনটি এখানে ব্যাপক আয়োজনের মধ্যে সম্পন্ন হয়। দেশের দূর দূরান্ত থেকে স্বজনরা আসেন নগরীর রানী জপমালা গির্জায়। পুরো বিশ্বে আমাদের যত আত্মীয় স্বজন মারা যায় তাদের আত্মার শান্তির উদ্দেশ্যে আমরা প্রার্থনা করি। দাদু, আমার জ্ঞানী, তারপরে আমার জেঠু এবং আরও অনেক রিলেটিভস আছে, ওদের জন্য অনেক প্রার্থনা করেছি। তাদের আত্মার শান্তি কামনা করে তাদের জন্য প্রার্থনা করছি। যারা মারা গেছেন আমাদের আত্মীয় স্বজন, তাদের সবার জন্য প্রার্থনা করলাম। এবারের আয়োজনে করোনা মহামারী থেকে মুক্তি চেয়ে বিশেষ প্রার্থনা করা হয়। আর এতে অন্তত 5,000 খ্রিস্টান ধর্মাবলম্বী নারী পুরুষ অংশ নেন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এবার দাম বাড়ল ভর্তুকি মূল্যে বিক্রি করা টিসিবি পণ্যের। প্রতি লিটার সয়াবিনের দাম 10 ও মসুর ডালে 5 টাকা বাড়িয়েছে সরকারি এই বিপণন সংস্থাটি। বাজার মূল্যের সঙ্গে দামের পার্থক্য বেশি হলে অসাধুদের তৎপরতা বাড়ে দাবি করে ভোক্তাদের স্বার্থেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বুধবার থেকে কার্যকর হবে নতুন দাম। ভোগ্যপণ্যের দাম বাড়ার দৌড়ে যখন নাভিশ্বাস ভোক্তাদের, তখন অনেকটাই সাশ্রয়ী হয়ে ডাল, তেল, চিনি ও পেঁয়াজ নিয়ে ক্রেতাদের কাছে আসে টিসিবির ট্রাক। তবে এবার ভর্তুকি মূল্যে বিক্রি করা সেই পণ্যেরও দাম বাড়ালো সরকারি এই বিপণন সংস্থাটি। মঙ্গলবার বিকেলে সংস্থাটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে দেখা যায়, এবার প্রতি লিটার সয়াবিন তেলের দাম ধার্য করা হয়েছে 110 টাকা। গত মাসে যা ছিল 100 টাকা। বাড়ানো হয়েছে মসুর ডালের দামও। কেজিতে 5 টাকা বাড়িয়ে এই নিত্যপণ্যের দাম নির্ধারণ করা হয়েছে 60 টাকা। তবে চিনি ও পেঁয়াজ বিক্রি হবে আগের দামেই, অর্থাৎ প্রতি কেজি চিনি 55 ও পেঁয়াজ বিক্রি হবে 30 টাকা কেজি দরে। দাম বাড়ানোর কারণ হিসেবে বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, অসাধু তৎপরতা বন্ধ করতেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। বাইরের থেকে অনেক ডিফারেন্স হলে হয় কি, এটা লিকেজ বেশি হয়। যেহেতু দামটা অনেক বেড়েছে, অনেকেই বারে বারে নেওয়ার চেষ্টা করে, বাইরে বিক্রির একটা প্রবণতা থাকে।
বুধবার থেকে নতুন দামে দেশব্যাপী 400 থেকে 450 ট্রাকে পণ্য বিক্রি শুরু হবে। চলবে আগামী 28 তারিখ পর্যন্ত, তবে প্রতি শুক্রবার বন্ধ থাকবে এই বিক্রি কার্যক্রম। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় তথ্য ও প্রযুক্তি সম্মেলন ওয়েব সামিট 2021। 4 দিনব্যাপী এই সম্মেলনে অংশ নিচ্ছেন 40,000 প্রযুক্তিবিদ, সফল উদ্যোক্তা এবং বিভিন্ন খাতের সফল ব্যক্তিরা। ওয়েব সামিটকে ঘিরে প্রাণবন্ত লিসবন। বিস্তারিত তারিকুল হাসান আশিকের রিপোর্টে। বিশ্বের বৃহত্তম তথ্য ও প্রযুক্তি সম্মেলনকে কেন্দ্র করে সরগরম লিসবন। পঞ্চমবারের মতো লিসবনে অনুষ্ঠিত 4 দিনের এই সম্মেলনের সোমবার ছিল প্রথম দিন। সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ আল্টিস এরেনার 20,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন ইনডোর গ্যালারি। উদ্বোধনী পর্বেই নিজেদের স্টার্টআপ কোম্পানির বিভিন্ন বিষয় তুলে ধরেন নির্ধারিত বক্তারা। পরিবর্তনশীল বিশ্বের ভবিষ্যৎ তথ্য প্রযুক্তি খাতে নিজেদের অবস্থান জানান দেন তারা। করোনা পরবর্তী সময়ে ওয়েব সামিটকেই প্রতিষ্ঠানের প্রচারের সবচেয়ে বড় মাধ্যম বলে মনে করেন উদ্যোক্তারা। সম্মেলনে অংশ নিতে পেরে আমরা সত্যি আনন্দিত। লিসবন এমনিতেই অসাধারণ এক শহর। ওয়েব সামিট আমাদের প্রতিষ্ঠানকে পরিচিত করার পাশাপাশি লিসবন ঘুরে দেখারও সুযোগ করে দিয়েছে। আমি অনেক সম্মেলনে অংশ নিয়েছি, কিন্তু ওয়েব সামিট সম্পূর্ণ আলাদা। এত প্রাণবন্ত আর কোনো সম্মেলন আছে বলে আমার মনে হয় না। নিজেকে তুলে ধরার দারুণ এক প্ল্যাটফর্ম ওয়েব সামিট। মাইক্রোসফট, আমাজনের মতো বিখ্যাত প্রতিষ্ঠান ছাড়াও সম্মেলনে অংশ নিচ্ছে 1250 স্টার্টআপ কোম্পানি ও 700 বিনিয়োগকারী। এবছর জলবায়ু ও ক্রিপ্টোকারেন্সিকে মূল প্রতিপাদ্য হিসেবে ধরা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। 2016 সাল থেকে পর্তুগালে ওয়েব সামিট শুরুর পর থেকেই প্রতি বছর পর্তুগালবাসী অধীর আগ্রহ অপেক্ষা করেন এই সম্মেলনের। সম্মেলনকে কেন্দ্র করে জমে ওঠে পর্তুগালের প্রায় সব ধরনের পর্যটন নির্ভর ব্যবসায়। গত বছর করোনার কারণে অনলাইনে অনুষ্ঠিত হলেও এবছর স্বাস্থ্যবিধি মেনে সম্মেলনে অংশ নিচ্ছেন 40,000 অংশগ্রহণকারী। অংশ নেওয়ার পাশাপাশি উপভোগ করছেন লিসবনের সৌন্দর্যও। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিদেশে পালিয়ে থেকে রাজনীতি হয় না, নেতৃত্ব সংকটে থাকা বিএনপিকে ভোট দেবে না মানুষ। স্কটল্যান্ডে প্রবাসীদের সংবর্ধনায় প্রধানমন্ত্রী। করোনা টিকা নিতে আসা স্কুল শিক্ষার্থীরা উপচে পড়া ভিড়ে উল্টো ঝুঁকিতে। কেন্দ্রের সময় মতো ভ্যাকসিন না পৌঁছানোয় ভোগান্তি। এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের 17টি নথি চুরির ঘটনায় অতিরিক্ত সচিবের ব্যক্তিগত কর্মকর্তা সহ আটক আরও 3 নেওয়া হয়েছে সিআইডি হেফাজতে। পুরো ঘটনায় ক্ষুব্ধ মন্ত্রণালয়। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়ের।